ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর কিভাবে হামলা করেছে এবং গতকাল রাতের অন্ধকারে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান সেখানে গিয়ে আপনারা হামলা করেছেন। আপনারা ইসলামের রাজনীতি করেন, অথচ একজন ব্যক্তির সম্পদ কিভাবে আপনারা নষ্ট করেন। আমি এখান থেকে দাবি জানাতে চাই, গণ অধিকার পরিষদের যে ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করা হয়েছে তার ক্ষতিপূরণ সরকার যে কোনো মূল্যে জামাত ইসলামের কাছ থেকে আদায় করা হয়। এ ধরনের সহিংসতার সাথে যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। একই সাথে কথিত মুফতি আমির হামজার এই সহিংসতার কারণে তার এমপি পদ যেন বাতিল করা হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এরপর যে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব নাজমুল হাসান। বক্তব্য নিয়ে আসছেন নাজমুল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুগণ, আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্যাতিত মানুষের দল, মুসলিমদের দল। কিন্তু গতকাল আমরা দেখতে পেয়েছি কুষ্টিয়ায় ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের পায়ের রোগ কেটে দিয়ে তারা প্রমাণ করেছে জামাত ইসলামী এখন মুসলিমদের দল নয়, তারা একটা জালিমের দলে রূপান্তরিত হয়েছে। আমরা দেখেছি যে যার স্মরণে স্বপ্নে যিনি 16 কোটি মানুষকে আহ্বান করেছেন উন্নয়নের জন্য, শেখ হাসিনা তার জননী হিসেবে আখ্যা দিয়েছেন, যার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করেন, সেই আমির হামজা বলেছেন গণ অধিকার পরিষদ নাকি আর বাংলাদেশে অবস্থান করছে না, গণ অধিকার পরিষদ থেকে হারাই গেছে, গণ অধিকার পরিষদকে রেখে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি স্পষ্ট হয়ে বলতে চাই, বাংলাদেশে কি ছাত্র অধিকার পরিষদ কি বেঁচে আছে? গণ অধিকার পরিষদ কি বেঁচে আছে? এই বাংলাদেশে জামাত ইসলাম জামাত শিবির থাকবে কি থাকবে না তা এদেশের মানুষ ঠিক করবে। কিন্তু এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যতদিন থাকবে, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ ততদিন বাংলাদেশে থাকবে। তার সেই অর্বাচীন অখ্যাত মুফতি আমির হামজার সেই বক্তব্যের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে কুষ্টিয়ার সদরে প্রোগ্রাম করছিলেন। সেই প্রোগ্রামে আমির হামজা তার সাথে দেখা জামাত শিবিরের চেলাপড়া দিয়ে, গুন্ডাদের দিয়ে, লাঠি শুটে রামদা দিয়ে ছাত্র অধিকার পরিষদ সরকারি কুষ্টিয়া কলেজের সভাপতি সুহানকে তার নাকে হাড় ভেঙে দিয়েছে, তার হাত ভেঙে দিয়েছে। কলেজ শাখার সাধারণ সম্পাদক মহাদিসকে তাদের যে চরিত্র আমরা ভেবেছিলাম জামাত শিবির হয়তো 71-এর তাদের যে ক্যারেক্টার ছিল সেখান থেকে তারা সরে এসেছে, তাদের যে রক্ষণের ইতিহাস ছিল সেখান থেকে তারা সরে এসেছে। কিন্তু আমরা অত্যন্ত বৈঠকের সাথে দেখতে পেলাম সেই মহাদিসকে তারা রক কাটার উদ্দেশ্যে তার পায়ের গোড়ালি কেটে দিয়েছে, 2টি রোগ কেটে দিয়েছে। বর্তমানে তার পায়ে 26টি সেলাই লেগেছে। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জামাত শিবিরের যে ঐতিহাসিক চরিত্র, সেই খুন খারাপি রক্ষাটা যদি এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারা যদি অক্ষত রাখে, তাহলে দেশের সকল ছাত্র জনতা নিয়ে তাদেরকে প্রতিরোধ করে তোলা হবে। আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা দেখেছি মুফতি আমির হামজা একজন সংসদ সদস্য, তিনি বর্তমান সংসদের বিভিন্ন নারী যারা আছেন, সাংসদ আছেন, তাদের চরিত্র নিয়ে কথা বলছেন। নারী সাংসদের শারীরিক গঠন নিয়ে কাউকে বলা হচ্ছে তার ভুঁড়ি বেড়ে গেছে, আরো অসহ্যজনকমূলক আচরণ করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়ে বলা হয় সকালে নাকি সেখানে মদ দিয়ে গুলি করতে হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে তারা মাদকের আটকাখানা, ব্যবসাখানা বলে অবস্থিত করা হয়। আমরা স্পষ্ট বলতে চাই, ছাত্র অধিকার পরিষদ মনে করে একজন আইন প্রণেতা এরকম একজন উন্মাদ পাগল হয়ে একজন আইন প্রণেতা বাংলাদেশে থাকতে পারে না। অনতি বিলম্বে সংসদ সদস্য হিসেবে মুফতি আমির হামজাকে তার এই জায়গা থেকে অব্যাহতি দিতে হবে। সর্বশেষ একটা কথা বলেই শেষ করব, যদি এই বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যারা কোথাও যদি ছাত্র অধিকার পরিষদের একজন কর্মীর পশমে আঘাত আসে,
ছাত্র শিবিরের নাম নিশানা এই বাংলাদেশকে উৎখাত করা হবে। ধন্যবাদ। ধন্যবাদ নাজমুল হাসানকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক মুমতাজুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন মুমতাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুগণ, 2021 সালে মুজিবিরোধী আন্দোলনে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের প্রায় 65 জন আমরা দীর্ঘ কারাবরণ করেছি। তার ভিতরে 35 জন ছাত্র যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা আমরা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলাম। আমি এই কথাগুলো এই জন্য বলছি, সেই কাশিমপুর কারাগারে যখন এই মুফতি আমির হামজাকে প্রথম গ্রেপ্তার করে আনা হয়, তখন তার সাথে আরো 10 থেকে 12 জন এরকম মাওলানা বা হুজুর ছিল। তারা জামাত ইসলাম বা অন্যান্য ইসলামী সংগঠনের ছিল। তা যখন প্রথম ওনাদেরকে আনে, তখন জেলখানার একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর প্রত্যেক বিল্ডিং এর নিচতলা এটা আমদানি জেল বলা হয়। মানে ওইখানে কোনো মশারি বা কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা এরকম কোনো পরিবেশ নাই। আমির হামজাকে যখন আনা হলো, তখন উনি চোখ দেখি লাল, একদম আইনেই ঢুকায় ফেলছে বিকাল 4:30টার দিকে। তখন আমরা সবাই বাইরে। আমরা যখন শুনলাম জামাত ইসলামের এক হুজুর মুফতি আমির হামজাকে আনা হয়েছে, তার সাথে আরো 10-12 জন, তাদের এখনো খাওয়ার দেওয়া হয়নি, তাদের কাছে কাউকে ভিড়তেও দিচ্ছে না। ছাত্র অধিকার যুব অধিকার পরিষদের 35 জন নেতা কর্মী আমরা একসাথে বের হয়ে আমরা জেলার কাছে গিয়েছিলাম। কাদের জন্য গিয়েছিলাম? মুফতি আমির হামজাদের জন্য, যে তাদেরকে জন্য মিনিমাম খাবারটুকু দেওয়া হয় আর তাদেরকে একটা ভালো জায়গা দেওয়া হয়। আমরা নিজেরা, আমাদের ওখানে একটা কার্ড থাকতো, কার্ডের যতটুকু টাকা আছে সবার কার্ড ব্যালেন্স করে তাদের জন্য রুটি, মানে কলা, বিস্কিট, এমনকি 12-13টা মশারি আমরা কিনে দিয়েছি ওদেরকে, এই মুফতি আমির হামজাদেরকে। বিকালে, প্রত্যেক বিকালে আধা ঘন্টা 45 মিনিট করে আমাদেরকে ছেড়ে দিত কিছুক্ষণ হাঁটাহাঁটি করার জন্য। আমরা একসাথে হাঁটতাম, ছাত্র যুব অধিকার পরিষদের 35 জন নেতা কর্মী। জেলখানায় সবাই দেখতো এই যে নূরের সাঙ্গপাঙ্গরা একসাথে ঘুরতেছে। তখন মুফতি আমির হামজা আমাদেরকে ডাকতেন, দেখে আমাদের কাছে আরো সাহস দিতেন যে আপনারা এতদিন যাবৎ কিভাবে এই নির্জন ছেলে কাটান। এই মুফতি আমির হামজাকে চিনানো লাগবে গণ অধিকার পরিষদে শুধু নূর আর রাশেদ, নাকি আরো নেতা কর্মী আছে? আর তুই যখন প্রথম জেলখানায় যাস, সেই সময় 65 জন নেতা কর্মী তো এই গণ অধিকার পরিষদের তখন জেলে ছিল। তোমার মতন আমির হামজা জেল খাটার অনেক আগে গণ অধিকার পরিষদের শত শত নেতা কর্মী থানা, হাজত, এমনকি গুম ছিল এই গণ অধিকার পরিষদের নেতা কর্মী। নতুন করে তো আর চালানোর কিছু নেই গণ অধিকার পরিষদকে।